সবই বুঝলাম জগবন্ধু, এসআইআর এর নাম বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কোনো অধিকার থাকবে না মাইক্রো অবজারভারদের হাতে, কিন্তু থাকবে ইআরওদের হাতে। কিন্তু এসআইআর তো যে হচ্ছেই বাবা, এই যে লেখা রয়েছে, কিন্তু এসআইআর প্রক্রিয়ার কোনো বাধা আমরা বরদাস্ত করব না। তো আমাকে জগবন্ধু জিজ্ঞাসা করছিল যে এই তো ভিক্টরি হলো, দিদি গেল কালো কোট পরে, ইআরও এই ইআরও তারাই ফাইনাল কথা বলবে, মাইক্রো অবজারভাররা বলবে না, দিদির বড় জয়। আমি ওই জগবন্ধুকে ওটাই বললাম আর কি, যেটা প্রথমে শুরু করলাম, বুঝলাম ভাই জগবন্ধু, কিন্তু তুমি তো এসআইআর প্রক্রিয়া বন্ধের জন্য যে চেষ্টা করেছিলে সে তো সবই বিফলে গেল। আরে বাবা, প্রশ্নপত্র যদি খালি রেখে তুমি দাও, তাহলে তোমার এই প্রশ্নপত্র ইন্টারনাল টিচার ভ্যালিডেট করুক কিংবা আউটসাইড কোনো টিচার ভ্যালিডেট করুক, তাতে তো সেই দাম একই থাকবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, তার কারণ এত তথ্য দেওয়ার আছে আজকে আপনাদের সামনে যে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, না না, যে তথ্যগুলো আপনারা জানেন তার বাইরের তথ্য, আপনাদের জানার তথ্যের মধ্যে নয়। জগাই এবং মাধাইকে খেয়াল করেছেন? গতকাল সুপ্রিম শুনানিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের প্রত্যেককে যদি বলি, মুখস্থের মতো 1 2 3 4 করে বলে দেবেন। এই যে এক্সটেনশন হয়েছে, স্ক্রুটিনির টাইম 1 সপ্তাহ বেড়ে গিয়েছে, কিংবা মাইক্রো অবজারভাররা নয় ইআরওরাই ফাইনাল ডিসিশন নিতে পারবেন, কিংবা এই যে প্রথম দিয়ে শুরু করলাম যে সব সিদ্ধান্ত মানে যাই করো করো, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, দরকার পড়লে আরো কড়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে পারে, এবং এই ধরনের একাধিক যে সমস্ত রায়গুলো আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমার বন্ধু জগবন্ধু যেটা খেয়ালই করেনি, যে জগাই মাধাই দুজনেই উপস্থিত ছিলেন, তার সঙ্গে গদাইও ছিলেন। না না, একটু তো ধার নিতেই হবে। রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীকে আপনারাই মান্যতা দিয়েছেন, তার এই কথার জন্য আপনারাই তাকে মুখ্যমন্ত্রীর পদে বারবার বহাল করে রাখেন, আর আমি বললেই দোষ। আচ্ছা দেখে নিন জগাই মাধাই, জানি না গদাইকে দেখা যাচ্ছে কিনা, আমি খেয়াল করিনি, একটু দেখে নিন। Item number 42 are very limited issues, my lord. I don't get a chance, my lord, to make a submission. What do I do? Reading his address like this, 5/1 West Bengal. And he is asking to delete the name on the ground of no Indian citizen. Whether the election commission will have any authority to decide who is a citizen. We are not commenting on that. My lord, a non-adversarial suggestion. This is the way it's being done. It should not. My lord, may I make a non-adversarial suggestion? May I make a non-adversarial suggestion? I'm 40.6. Effectively, what has happened, my lord, the police has got 2 persons who was carrying in an ambassador nearly Please don't make. 1,500. চিনতে পারলেন? আপনারা ভাবছেন যে বাবা এটা কি বললাম, বুঝতে পেরেছেন? অনেকেই বুঝেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন এসআইআর এর বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। কাদের পার্টি হয়ে? আলাদা আলাদা পার্টি, একসঙ্গে শুনানি হচ্ছে, কিন্তু যে পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তিনি সওয়াল করছেন। তিনি বললেন, জজ সাহেব একটাই বক্তব্য বলতে শুনলাম যে না না, আপনি এটা বুঝুন যে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব কি নির্বাচন কমিশনের হাতে থাকবে? পাত্তাই দিলেন না মহামান্য প্রধান বিচারপতি। এইটুকুই আমি দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কন্ট্রিবিউশন। তো যাই হোক, তারা এখন খুঁজে বেড়াচ্ছে যে কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট করলে 0 থেকে 1-এ আসা যায়। সেই জন্য হুমায়ুন কবিরের নতুন সদ্য গঠিত একটি দল থেকে শুরু করে আরো যত ছোট বড়, জানি না ইউটিউব গুলোকেও নিয়ে নেবেন কিনা, নিয়ে একটা রাজনৈতিক দল করে ওই মানে 0 থেকে 1-এ যাওয়ার চেষ্টা করবেন কিনা। একটা ভালো খবর আমি দিয়ে রাখি, যেহেতু তারা এই মুহূর্তে অনুসন্ধানে বেরিয়েছে যে যদি কোথাও নতুন দল বেরোয়, তাও আবার একটু সংখ্যালঘু সম্প্রদায়ের দল হতে হবে, কিন্তু অন্য দল হলে মুশকিল রয়েছে। কেন না, সিপিএম মনে করে বিজেপি হচ্ছে একমাত্র সাম্প্রদায়িক দল, কিন্তু মিম আসাউদ্দিন ওয়েসির মিম তারা সাম্প্রদায়িক নয়, কিংবা এই হুমায়ুন কবিরের দল, কিংবা ভাইজান আইএসএফ তাদের দল,
এরা কিন্তু কোনো সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক দল একটাই, সেটা হচ্ছে বিজেপি। হিন্দু ধর্ম নিয়ে কথা বললেই সাম্প্রদায়িক, বাদ বাকি আপনি যা কিছু করেন সিপিএম এর কাছে সেই কথা সাম্প্রদায়িক লাগে না। আর একটা নতুন দলের কথা আমি বলছি, নতুন একটা রাজনৈতিক দল, দেখে নিন আপনারা, ঝাঁপিয়ে পড়ুন সিপিএম এর কমরেডরা, দেখুন। দেখলেন, জানি না ঝাঁপিয়ে পড়বেন কিনা এরপরে, এদের কাছেও গিয়ে চলে যাবেন, ভাই আমার দলে এসো, আমার দলে এসো, একটু জোট করো, আমাদের একটু সঙ্গ দাও, দেখুন করেন কিনা। কিন্তু যে কথা আপনাদের সামনে যাই হোক বললাম, যে আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেসের প্রধান অপোজিশন এবং একমাত্র অপোজিশন বাংলা, সেটা হচ্ছে বিজেপি। এই জন্য বলি না যে দেখুন আমাদের অনেকটা দুর্ভাগ্য যে অনেক ক্ষেত্রে আমাদের হয়তো অনেকেরই মনে হয়, আপনাদের মানে আপনাদের কমেন্টের কথা আমি বলছি, যে বিজেপি গ্যাসের দাম বাড়াচ্ছে কিংবা পেট্রোলের দাম কমাচ্ছে না, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, আপনি বিজেপির এগেনস্টে আর কোথাও গিয়ে আপনি ভোটটা দিতে পারবেন না। মানে আইডিয়ালি তো দেখছেন তো, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোট পরা নাটক নিয়ে সমালোচনা করছেন রাজনৈতিকভাবে, আবার যে কালো কোট পরে যে শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তাদের আইনজীবীর পাশে দাঁড়িয়ে এসআইআর বিরুদ্ধে সওয়াল করছেন। তাহলে আপনাকে আমাকে ওই গ্যাসের দাম মূল্য বৃদ্ধি ওগুলো হচ্ছে জেনেও কিছুটা ওগুলো কম মানে কি বলবো, তবু কম ক্ষতিকারক, রাদার দেন আপনার বসস্থানটাই উঠে যাবে, আপনার পরবর্তী জেনারেশনটাই এখান থেকে উঠে যেতে পারে, আপনার ডেমোগ্রাফিটা বদলে গেলে আপনার ভিটেমাটি চাটি হয়ে যেতে পারে। তার উদাহরণ মানে এই প্রতিদিনই ঘটছে, তৃণমূলের কাউন্সিলরের উপদ্রবে দুজন অশীতিপর মানে বৃদ্ধ বৃদ্ধা একেবারে জলের দরে কোটি টাকার সম্পত্তির নাকি বাড়ি ছেড়ে দিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। এই পরিস্থিতি তিনিও যখন ছোট ছিলেন হয়তো বুঝতে পারেননি, যখন ইয়াং ব্লাড ছিল বুঝতে পারেননি, আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকে বুঝতে পারছি না, ইয়াং ব্লাড রয়েছে এখনো, বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেলে এই অত্যাচার উপদ্রবের যদি মানে কমাতে না পারেন, তখন ওই পালানোর রাস্তা খুঁজতে হবে, এখন যেটা স্বপ্নেও ভাবতে পারছেন না। তো যাই হোক, ভগবান না করুক সেই দিন আসুক। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এবার পুরো রেসপন্সিবিলিটিটা কিন্তু ইআরওদের হাতে, তার কারণ কোন একজনও বাংলাদেশির নাম যদি এবার তারা এই যে যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ চলে এলো, তারাই মেন অথরিটি, তো ভালো, তাদের অথরিটির ওপর যদি সেই সুযোগ নিয়ে তারা যদি একজন বাংলাদেশিদের নাম ঢোকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে তাদের জন্য, অর্থাৎ বিজেপি বলছে আমাদের জন্য পরবর্তীকালে এটার পরেও সুপ্রিম কোর্টে বা কোর্টে যাওয়ার আমাদেরও কিন্তু রাস্তা খোলা থাকলো। কি বললেন বিরোধী দলনেতা, শোনাবো। মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। শুনলেন, নিশ্চিতভাবে পথ তো খোলাই থাকলো, আপনাদের মতামত লিখে জানাবেন, একটু সমর্থন আপনাদের কাছে প্রার্থনা করি, যারা চাইবেন, যাদের গলার স্বর অন্তত আমার সঙ্গে মিশে যায়, যাদের সঙ্গে মিশছে না তাদের কাছে তো এই এক্সপেকটেশন রাখতে পারি না, যাদের সঙ্গে মিশছে একটু সাবস্ক্রাইব যারা করতে ভুলে যাচ্ছেন একটু করে দিন, একটু শেয়ার করার চেষ্টা করুন, যদি দুটো লোকের কাছেও বেশি ছড়াতে পারি তাহলে বেশি দিন কন্টিনিউ করতে পারি আমাদের এই প্রচেষ্টা। দেখুন, আমি এবার না একটা আপনাদের সামনে কবিতা পড়বো, এপাং ওপাং ঝপাং আপনারা শুনেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং এই ছড়া গল্প কবিতা আপনারা শুনেছেন, কিন্তু এবার আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা এই এশায়ার সংক্রান্ত একটা কবিতা শোনাবো, এবং এই কবিতাটা তিনি
কখন লিখছেন? যখন যেদিন এসআইআর এর হাই ভোল্টেজ শুনানি সেই দিন তিনি লিখছেন। কবিতাটা না মানে হিট হতে হতেও হলো না, কারণ তিনি হয়তো ভেবেছিলেন একটা বড় কিছু হয়তো তাদের পক্ষে কিছু একটা আসবে, এইটা নিয়েই আলোচনা হবে, এই কবিতার জন্যই বোধহয় এরকম খেলা ঘুরে গেল। কেন খেলা ঘুরে গেল মনে আছে? আনন্দবাজার পত্রিকার সেই শিরোনামটা আমি কিন্তু ভুলিনি আজও, যে শুনানিতে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে কোন রকমের পরিবর্তন মানে কোন রকমের পরিস্থিতিতে এসআইআর বন্ধ করা যাবে না, যেটা তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল, সেটাই বন্ধ করে দেওয়ার পরেও আনন্দবাজার কিন্তু সেই দিন লিখেছিল, এটা ভুলবেন না, এই কাটিংটা রেখে দেবেন, তারা লিখেছিল খেলাই ঘুরিয়ে দিলেন মমতা, এসআইআর মামলায় দিদির সুপ্রিম সওয়ালের পরে টকবক করে ফুটছে ভোটমুখী তৃণমূল। ভালো করে ছবিটা একটু লক্ষ্য করুন, একটু ছোট করে দেখাচ্ছে, যদি ছবিটা লক্ষ্য করে দেখেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটাও ঘুরিয়ে দিয়েছে, খেলাও ঘুরিয়ে দিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডটাকেও ঘুরিয়ে দিয়েছে। মানে কত আন্তরিকতা, কতটা চেষ্টা বোঝানোর জন্য যে সর্বস্ব দিয়ে একজনকে আপনাদের সামনে শুধু ভাবমূর্তি উজ্জ্বল করার শত শত চেষ্টা চালিয়ে যাচ্ছে এরা। তো যাই হোক, আজকে সেই ফিরে দেখা, যারা বললো খেলায় ঘুরিয়ে দিল, সেই খেলা কিন্তু আজকে রিভার্সে ঘুরে গেল, সেই খবর কিন্তু আর উল্টো দিকে গোলেকে আর কিন্তু আনন্দবাজার বোঝালো না। যাই হোক, খবর করেছে কিন্তু ওই আমি উল্টো রিভার্সের মানে রিভার্স গোলের কথা বলছি। আচ্ছা, কিংবা ধরুন দিদির ছোটি সি মুলাকাত হিট হয়ে গেল, মনে আছে তো? এই সমস্ত এগুলো ভুলবো না, এই যে মানুষকে এইভাবে এরা উল্টো দিকে নিয়ে যাওয়ার জিনিস ভুলবো না। আরো একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতার প্রসঙ্গে আসার আগে আরো কয়েকটা জিনিস মনে করিয়ে দিতে চাইবো। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পরের দিনই ভুলে গেলেন কি কি আওয়াজ উঠেছিল? ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বিধানসভায়, ইমপিচমেন্ট, জ্ঞানেশ কুমারকে সরিয়ে দিতে হবে, ইমপিচমেন্ট আনা হবে। তৃণমূল কংগ্রেসের সংখ্যা ছিল না, তাও নাকি অখিলেশ যাদবের দল সমর্থন করবে, কংগ্রেস সমর্থন করবে, তাদের আরো সমস্ত ইন্ডি জোটের সমর্থন করবে। শুনছেন আর কোথাও ইমপিচমেন্টের বক্তব্য? এমনকি প্রস্তাব আনার বক্তব্যটাও শুনছেন, আলোচনা হচ্ছে কোথাও? শুধু বাজার গরম করার জন্য সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইপ দেওয়ার জন্য অনেকটা গোছের অনেক ইউটিউবার দেখবেন যে এমন এমন স্টান্টবাজি করার চেষ্টা করে যাতে এক্সট্রা ভিউ তারা পেয়ে যায়। অনেকে করেন, মানে সেগুলো স্টান্টবাজি করেন, যে ধরুন কি বলবো, আমি এমন এমন স্টান্টবাজি দেখেছি যেগুলো যাই হোক আমি আর বলতে চাই না, আপনারাও দেখেছেন। মানে এই রাজনৈতিক স্টান্টবাজিতে বেশি দিন যে টিকে থাকা যায় না, সে যতই আপনি মিডিয়াকে ব্যবহার করে করার চেষ্টা করুন না কেন, আসলে দিনের শেষে মানুষ বুঝতে পারে তাদের ভালো কোনটা আর মন্দ কোনটা। যে মানুষের পকেটে দুর্নীতির টাকা ঢুকছে তারা চোখ বন্ধ করে সবটা সহ্য করতে পারে, কিন্তু যে মানুষগুলো দুর্নীতির টাকা অফার পেয়েও হয়তো নেয়নি কিংবা দুর্নীতির টাকার আশা কোনোদিন করে না, বুক চিতিয়ে পিঠের শির দ্বারা সোজা করে বাঁচতে শেখা যে মানুষগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতেই শান্তি শৃঙ্খল এবং কি বলবো শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়, তারা কিন্তু এই দুর্নীতিগুলো কোনো প্রলোভনের কাছে, কোনো সংবাদ মাধ্যমের বিকিয়ে যাওয়া সংবাদ মাধ্যমের খবরের কাছে বিক্রি হয়ে যায় না। আর তারাই হচ্ছে আমাদের পাঠক, আমাদের গর্ব বোধ হয় এই কারণে যে আপনারা হচ্ছেন সেই রকম যারা পিঠের শির দ্বারা সোজা করা আত্মসম্মান নিয়ে বাঁচতে চাওয়া মানুষের একটা অংশ, একটা বড় অংশ আমাদের ভিউয়ার্স। যাই হোক, আমি এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার কবিতাটাই একটু আসি, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মনে রয়েছে তো, আমার সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আজকে, যে এই রায় আসার পর যে আর তো সব আশা শেষ, যে মানে এসআইআর বন্ধ করা চলবে না, মানে তোমাকে পরীক্ষা দিতে হবে ওই বাংলাদেশি বহির্ভূত মৃত ভোটার বহির্ভূত লিস্টেই তোমায় পরীক্ষা দিতে হবে, সে তুমি যাই করো, এরপরে পরবর্তী মানে পরিবর্তন তুমি যাই করো, ওইটা ফাইনাল হয়ে গেল। এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের শুনানির পর বলেছিল, মনে আছে কি, নরেন্দ্র মোদী কার শক্তি বেশি দেখলেন তো, আপনার না জনতার, 10 কোটি জনতার, এখন কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। সেই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা এত উচ্ছ্বাস, আপনারা হয়তো মনে করতে পারবেন না তার রাজনৈতিক কেরিয়ারে তিনি এতটা উচ্ছ্বাস পেয়েছেন কিনা, পাবেন কি করে। এই উচ্ছ্বাস তো মানুষের ভালোবাসা নিয়ে তৈরি করে ক্ষমতায় থাকার নয়, কিন্তু জোর করে জবরদস্তি করে পুলিশকে ক্ষমতায় রেখে টিকে থাকা, সেই কারণে আনন্দের উচ্ছ্বাস আসে না। সুপ্রিম কোর্টের একটু ছোট্ট হওয়া সেই দিন তিনি ভেবেছিলেন বিরাট বড় জয়, আজকে কিন্তু কবিতাটা সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই তিনি লিখে ফেলেছেন। তবে সেই দিনের কি বলেছিলেন একবার শোনানোর লোভটা সামলাতে পারলাম না, শোনাবো।
কার ক্ষমতা বেশি মোদিজি, 10 কোটি মানুষ না বিজেপির জমিদার, বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। শুনলেন, এই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্টই তাকে উত্তেজিত লাগছে। উত্তেজিত লাগার মতো কারণও ছিল, তার কারণ নির্দেশটা এমনটাই ছিল, মনে হয়েছিল যে একটা বড় জয়। এবং আমরাও প্রথম দিকে মনে করেছিলাম যে এটা হয়তো এই এশার প্রক্রিয়াটাকে কোনোভাবে অবরুদ্ধ করতে পারে গতি বা কিছু, কিন্তু আলটিমেটলি আজকের রায়, যে রায়ের একটা ইন্টারিম নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মানে খুশি হয়ে গিয়েছিলেন, তার রায়ের আজকে এক লাইনের বক্তা। আপনারা জানেন যে ডিজিপি কে শোকজ করে বলা হয়েছে যে হলফনামা জমা দিতে, এই সমস্ত কিছু রয়েছে, কিন্তু তার মধ্যে একটাই পাঞ্চ লাইন যে এসআইআর কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। তার মানে কি, এসআইআর তুমি ডুপ্লিসিটি করতে পারবে? তার জন্য তো বিরোধীরা রয়েছে, তার জন্য তো সমাজের অন্য মানুষরা রয়েছে, তারাও কোর্টে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিয়ারেন্স নিয়েও হিন্দু মহাসভার যে বক্তব্য, সেটাকেও কার্যত সাধুবাদই জানিয়েছে। ভালো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো আমাদের বক্তব্য তাহলে সেই রাস্তাটাও খোলা থাকলো বাকি বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য, যদি কখনো প্রয়োজন পড়ে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো এই রাস্তাতেই যেতে পারবেন। এবং এই রায়ের, এই বিচারপতির, প্রধান বিচারপতির বক্তব্য উল্লেখ করে সেদিন তারাও কিন্তু সেখানে গিয়ে হাজির হতে পারবেন বিচার ব্যবস্থাকে সম্মান দেওয়ার জন্য। এটা একটা রাস্তা তৈরি হয়ে গেল, অসুবিধা কিছুই নেই। এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতাটা যেটা ভেবেছিলাম শুরুতেই শোনাবো, সেটা কার্যত আমাকে শেষেই শোনাতে হলো। আসলে কবিতার মধ্যেও একটা শেষের শুরু লুকিয়ে রয়েছে। কেন, কি লিখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কবিতার নাম বোধহয় আমি স্বীকার করি। ঠিক আছে, আমি সবটা পড়বো না, কয়েক লাইন পড়ি। প্রথম স্ট্র্যাঞ্জার আর লাস্ট স্ট্র্যাঞ্জারটা পড়বো, মাফ করবেন। আমি অস্বীকার করি কবিতার নাম। আচ্ছা, আমি অস্বীকার করি এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ। আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন। আমি আর পড়লাম না, আমি লাস্ট 4টে লাইন 5টা লাইন পড়ছি। হ্যাঁ, এটা ঠিক লিখেছেন তিনি। আর ইতিহাস যে ক্ষমা করে না, তালিকা পড়ে না, ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল, কে দাঁড়িয়েছিল, আর কে আগুন লাগিয়েছিল। যে শাসক অহংকারের কথা বলে, সে শাসক মানুষের কথা শোনে না। যে ক্ষমতা মানুষকে তুচ্ছ করে, ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। খুব খুব ইম্পর্টেন্ট লাইন। আমার জানা নেই যে তিনি আত্মসমালোচনা থেকে এটা লিখলেন কিনা, যদি করেন তাহলে ভালো। যদি বিজেপির দিকে তাকিয়ে, কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে করেন, তাহলে কোনোদিন এই লাইনগুলো তার নিজের সরকারের জন্য তিনি লিখবেন না, বাংলার মানুষ এই লাইনগুলোই লিখবে। যে শাসক মানুষের কথা শোনে না, যে ক্ষমতা মানুষকে তুচ্ছ করে, ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। এগ্রি? লিখে জানান। এখনকার মতো এখানেই।